আমাদের আইসিইউতে ক্রিটিক্যাল কেস বেড হচ্ছে এখন 44টা একদম আলাদা করে একটু জায়গা দিয়ে আমরা বাইরে আসলে সবাই ডাক্তারদেরকে যেতে দেবো ডাক্তার ছাড়া কেউ আসবে না কিন্তু বুঝলেন নয় মেডিকেল ফুল থেকে আমরা এখানে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ইমার্জেন্সি আগে যেটা সাহায্য এগুলো নেই মেশিন এগুলো আমরা ইভেন্ট হচ্ছে সেকেন্ড জেনারেশন ভেন্টিলেটর তবে দে আর ডুইং গুড আমরা লাস্ট 8 ইয়ার্স ধরে ইউজ করতে পারছি এগুলো হচ্ছে ইভেন্ট হচ্ছে ইউএসএ আমরা উপরে যেটা করতেছি এখন জির ক্যারস্কেপ এগুলো হচ্ছে একদম ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট ভেন্টিলেটর বলে আমরা যেগুলো ইউজ করতেছি আগে যে জিনিসটা ছিল সেটা টেকনোলজিটা দিলে তো বা আমাদের পেশেন্ট এক্সপায়ার এই জিনিসটা এখন আলহামদুলিল্লাহ আমরা সবকিছু তো আলাদা একা সব টোটাল রোগী ডেঙ্গু রোগী কি অবস্থা এমনি ইফাত আমরা ছেড়ে দিব ডে 6 জ্বর আছে তোমার আমাদের এবারকার আমরা দুইটা ক্রিটিক্যাল ডেঙ্গু পাইছি আমাদের তার আগের বছর আমাদের ছিল বাট এখানে আমরা গ্রুপ বি ডেঙ্গু পাচ্ছি আমরা গতবার আমাদের এই 2-3 মাসে আমাদের হয় এবারও হয় তবে আমরা ওইভাবে যেটা হচ্ছে আমরা নভেম্বর পর্যন্ত আমাদের পিকতে এবং গতবার নভেম্বর ডিসেম্বর তো এবার যেহেতু আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং স্টাডি ভালো লাগছে হ্যাঁ আমরা কিছু পেশেন্ট থেকে আমরা এখানে ভালো যাবে ইনশাআল্লাহ ব্যায়াম কিছু করেন না শ্বাস হয় ধরুন নাই
ব্রিদিং এক্সারসাইজ সেটাই হবে কারণ যেগুলো চেস্ট মেডিসিনে ব্রিদিং এক্সারসাইজ তাহলে এটা তোমার পেডিডিক সেমিউতে যাব পেডিডিক সেমিউতে কোনো নিবেশ চিকিৎসা বুঝছেন না নিবেশ চিকিৎসা সাবুদ্দিন হন্য সাবুদ্দিন রেকর্ডার সাবুদ্দিন আওয়ামী লীগ নেতা এখন বিয়ে করে জায়গা লগে যাবেন সাবুদ্দিন একটা থেকে জায়গা আচ্ছা আগে আমরা নিচে চলে যাই লেডি থাকবে বেশিরে চলে যাই সাধারণত কিন্তু স্টাডিং এ টাকা দিচ্ছে ক্যান্সার সাধারণত একদম প্রথম দিকে কইলে 1 লাখ টাকা দিয়ে দেয় কইলে আদি একটু যাতে ক্যান্সার সালো ও মুক্তি বাইরে কি সাধারণত নোয়াখালী কোথায় নোয়াখালী কবিরহাট ও বসুরহাট মধু দামে দেওয়া লাগানি গেছিলাম এখন দেখুন আমরা আমাদের লেটেস্ট টেকনোলজি মেশিন নাম জায়গা মতো গিয়ে মানে কি করছে বেশি না দেয় ম্যাডাম যা হ্যাঁ এখানে কতদিন মেশিনের কোনো ঝামেলা হয় না ঠিকমতো সার্ভিস দিচ্ছে গুড ঠিক আছে এটা দেখো এটা যারা এখানে বেশি মানে ঢুকো না ভিতরে রেডিয়েশন আছে এখানে কেন ঢোকা না গাড়িটা রেডি করো সবাই ঢুকিও না না আইতে সিদ্ধ করলাম 27 হইতে ঠিক আছে তারিখে আইসিইউতে দিয়ে সুগার নিয়ে যাবি একটু বলো সাথে বলো এই ব্রিফিং রাইট সাইডে রাইট সাইড লেফট সাইডে মানে রাইট সাইডে লিখি মানে স্পেসটা ইম্প্যাক্ট হওয়ার কথা স্পেসটা ঠিক থাকে
ঠিক আছে ইনশাল্লাহ ডাক্তার আছে আমরা চিন্তা না বুঝছি ঠিক আছে প্রথম অনুষ্ঠানে আমাদের প্রাক্তন কাউন্সিলর আমাদের শুভাকাঙ্ক্ষী যারা সেকেন্ডার ভাইস চাঁদবীর সাহেব আমার ডাইরেক্টর প্রশাসন ডক্টর মনোহর বেশি কথা বলার সুযোগ নেই। একটা বাড়ি সিট কেটে দেবো গুণগত পরিবর্তন নিউরোসায়েন্সেস ইনস্টিটিউশন as well as আপনারা একটা চিন্তা ভাবনা করবেন বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি একটা কর্নার করার জন্য, কারণ আমাদের এখানে চিটাগংয়ে বার্ন হসপিটাল কিন্তু নাই। আমরা দেখি যে যে কোনো বার্ন রোগীকে খুব দ্রুত আমাদেরকে ঠেকাতে পাঠাতে হচ্ছে, যদি ইভেন 30-40% যদি দেওয়া আমাদের সেখানে কঠিন একটা অবস্থা। চিটাগং মেডিকেল কলেজে আমি দেখেছি সেখানে কিন্তু বার্ন রোগীদের জন্য আসলে আছে, বাট সেখানে ডক্টর সামন্তলাল উনি ট্রাই করেছেন, বাট আলটিমেটলি সেটা হয়নি। ইভেন অনেক জায়গায় ওনারা নিয়েছেন পিছনে, আমার মনে হয় সেটা হয়তো সময় লাগবে। বাট আপনাদের যে একটা ফান্ড আছে, আপনারা বার্ন হসপিটালটা করতে পারেন, নিউরো সায়েন্সেস একটা সেন্টার করতে পারেন। নিউরো সায়েন্সেস সেন্টারে ধরেন আপনাদের বলে ইলেকট্রোফিজিওলজি গুলো থাকার কথা, ইজি, এমজি, এনসিবি, সিপি এগুলো তো আছে। তাহলে এই ইনভেস্টিগেশন গুলো যদি থাকে, আপনারা ধরেন আপনার সিটি মেশিনও আছে, এমআরআইও আছে, তাহলে ওভারঅল আপনাদের নিউরো সায়েন্সেস এর জন্য যে ইনভেস্টিগেশন গুলো, ইলেকট্রোফিজিওলজি গুলো থাকা দরকার, সেগুলো আপনাদের আছে। এগুলো যেহেতু আছে তাহলে আমার মনে হয় এটা বেশি সময় লাগবে না। আরেকটা হচ্ছে আপনারা ক্যান্সার পেশেন্টের, ক্যান্সার ইনস্টিটিউশনের পাশাপাশি আরেকটা জেরিয়াট্রিক মেডিসিনস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আলটিমেটলি দিন শেষে আমাদেরকে বয়স বুড়ো হতে হবে, বুড়ো হলে হয়তো এখন দেখা যায় বিভিন্ন ওল্ড এজ হোমে যেতে হচ্ছে। কাজে এই যে অনেক রোগীর, তখন কিন্তু বিশেষ করে আমি আমার ফিজিক্যাল স্পোর্টস মেডিসিন আমি দেখছি যে প্রচুর পরিমাণে আর্থ্রাইটিসের রোগীগুলো আছে, যেগুলো আসলে অস্টিও আর্থ্রাইটিস, ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, এই রোগীগুলো আসলে খুব কষ্ট পাচ্ছে। তাহলে একটা হসপিটালে যদি এই মেডিসিনগুলো চিকিৎসা করা যায়, কারণ ফিজিওথেরাপি আজকে আমি শুনছি এখানে নাকি এটা একটা লুজিং কনসার্নে পরিণত হয়েছে। বাট এটা কিন্তু আমি যখন ডিগ্রি করে আসি, আমি 91-এ ইন্টার্নি শেষ করলাম। 2001 সালে যখন আমি ডিগ্রি করে ফার্স্ট ফিজিক্যাল মেডিসিন সেন্টার উদ্বোধন করলাম, স্টার্ট করলাম দ্য ট্রিটমেন্ট সেন্টার নামে, তখন কিন্তু ফিজিওথেরাপি অনেকে চিন্তা না, কিন্তু আমি প্রথম ওই সময় বাংলাদেশের প্রায় 10 জন ন্যাশনাল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, আমার এটা উদ্বোধনের দিন ছিল। ইভেন ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় সার্জন স্পোর্টস মেডিসিনে ডক্টর টমাস চান্দি, যার আন্ডারে আমি ফেলোশিপ করেছিলাম, উনি এসেছিলেন এবং চিটাগংয়ের সব বড় দেওয়ান থেকে কিন্তু আমরা প্রপার্টি দিয়েছি। এবং এই ফিজিক্যাল মেডিসিনটাকে এমন একটা জায়গায় আমরা নিয়ে গিয়েছি, তারপরে তখন থেকেই যে মানুষের মধ্যে একটা ফিজিওথেরাপি একটা সাবজেক্ট আছে। গতকাল ফিজিওথেরাপি দিবস ছিল, সেখানে আমি বলেছি আসলে অনেক রোগ মনে হচ্ছে ভালো হচ্ছে না, কিন্তু দীর্ঘদিন ফিজিওথেরাপি দিলে দেখা যাচ্ছে এই রোগগুলো ভালো হচ্ছে। ইভেন অনেক ব্যাক পেইন যেখানে আমরা দেখছি যে সার্জারি আমরা কাজ করতে পারছি না, অনেক ক্ষেত্রে বয়সের কারণে সার্জারি আমরা করছি না, সেক্ষেত্রে লং টাইম ফিজিওথেরাপিটা কাজ। ইভেন নি জয়েন্ট আমরা ধরেন জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে পারছি না, টি কেয়ার করতে পারছি না, টাকার ব্যাপার আছে, প্রচুর টাকা লাগছে, একটা ইমপ্লান্ট সেখানে দিতে অনেক টাকা লাগছে। তো সেখানে ধরেন আমরা থেরাপি, দীর্ঘদিন থেরাপি দিয়ে, তারপর রিহ্যাবিলিটেশন থেরাপি, এক্সারসাইজ থেরাপি, কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এগুলো দিয়ে আস্তে আস্তে আমরা রোগীগুলো ভালো করতে পারছি।
তো আমার মনে হয় এইভাবে জেরিয়াট্রিক মেডিসিন উইথ ফিজিক্যাল মেডিসিনটাকে একসাথে করে আপনারা যদি করতে পারেন এটাকে ইনকাম জেনারেটিং করা যায়। এবং এটা আরো আপনারা যদি করতে চান যে এখানে যে ডক্টর আছে, ডক্টর যদি দুজন আরো কিছু ডক্টর বাড়িয়ে সেখানে ধরেন একটু সেবার মানসিকতা নেই, কারণ আপনার যদি সকাল থেকে বিকালে, এটা সকাল থেকে রাত পর্যন্ত এটা কিন্তু করতে হবে। কারণ অনেক রোগী দেখবেন সন্ধ্যার পর থেকে আসে, অনেক রোগী সকাল, শুধু সকাল থেকে সন্ধ্যা দিলে হবে না, আপনার আরেকটা শিফট বাড়াতে হবে সন্ধ্যা থেকে রাত 10টা-11টা পর্যন্ত। কাজে দেখবেন যে আপনার ওইভাবে ইনকামটা বাড়ছে। আমার মনে হয় এদিক দিয়ে আপনার করতে পারেন। আর সবিশেষে যে কথাটি বলে আমি শেষ করতে চাই, আসলে সময় অনেক হয়ে গেছে, এরপর আর অনেক প্রোগ্রাম আছে। এই যে আজকে আমাদের বিদেশমুখী চিকিৎসা, এই বিদেশমুখী চিকিৎসার জন্য আমাদের ডাক্তাররা কিন্তু দায়ী না। আমি কিন্তু এটা বিভিন্ন জায়গায় বলি যে আমার একটা ওষুধ আমরা যখন লিখি, ইভেন আমরা যখন একটা এসিক্লোফেনাক লিখি ব্যথার ওষুধে দেখা যাচ্ছে রোগী ভালো হচ্ছে, তো পাশের দেশের ভারতের একটা দিন আমি এসিক্লোফেনাক লিখি, কি ভালো হয়ে যাচ্ছে, এখন ভারতের ডাক্তার ভালো হয়ে গেছে। ডাক্তার কিন্তু আমরাই ভালো, আমাদের দেশের ডাক্তার কিন্তু অনেক বেশি জানে, অনেক বেশি প্র্যাকটিক্যাল নলেজেবল, কিন্তু ভারতের ওই ওষুধের গুণগত মান ভালো হওয়ার কারণে আজকে ভারতমুখী হয়ে যাচ্ছে। ভারতের একটা ওইখানে ধরেন একটা ওষুধের কম্বিনেশন ড্রাগস এদের সবচেয়ে বেশি, আমাদের এখানে কম্বিনেশন ড্রাগস করতে দেয় না। ওখানে দেখেন আপনার একটা পেইন কিলারের সাথে সাথে আবার মাসল রিল্যাক্সেন্ট অ্যাড থাকে এবং 3টা থাকে, আবার প্যারাসিটামল গ্রুপের একটা 3টা একসাথে থাকে। কাজে আমি একটা আমাকে আবার লিখতে হচ্ছে কি একটা ব্যথার ওষুধ, আবার মাসল রিল্যাক্সেন্ট, আবার এই সেই, আবার ওমিপ্রাজল কম্বিনেশন থেকে, তাহলে একটা ওষুধ সেখানে দিচ্ছে এবং রোগী বলছে ভাই আমার তো একটা ওষুধ দিচ্ছে, ভালো হয়ে গেছে, ডাক্তার ভালো। দিস ইজ দ্য বেসিক থিং। আমাদেরকে আসলে এই জিনিসগুলোতে কিন্তু আমাদেরকে জোর দিতে হবে। আজকে আমি অনেক সময় যে ইন্ডিয়ান এমবাসির যিনি ভিসা দেন আর কি, সেকেন্ড সেক্রেটারি এখানে আছেন, উনি বলেন যে ভাই আপনাদের দেশ থেকে এত রোগী চলে যাচ্ছে, আমি তো মানে ভিসা দিতে পারছি না, আমি কিভাবে ভিসা দেবো, এত ভিসা আমি কিভাবে দেবো। আমারও নিজেরও লজ্জা লাগে যে আমি যখন ডাক্তার হিসেবে আমাকে প্রশ্ন করে, আমার তখন খুব খারাপ লাগে যে আমাদের রোগীগুলো কেন চলে যাচ্ছে, বলে যে আপনাদের রোগীগুলোর জন্য দরকার। আর এরা মনে করছে আমাদের ডাক্তার ভালো না, অথবা আমাদের ইনস্টিটিউশন গুলো ভালো না, মূল জায়গা হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো রাতারাতি তারা ধনী হতে চাচ্ছে। এইটাকে আমাদেরকে, এইটার উপর আমাদেরকে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই ডাক্তার সমাজের কাছ থেকে আমাদের সেটা আশা করতে হবে। কারণ ডাক্তাররা ওই যে আমাদের কিছু আসলে এখানে মিডিয়া আছে, বদনাম হয়ে গেছে বিবিধভাবে, এইগুলো থেকে আমাদেরকে কিছু কিছু ওই যে ধরেন ফার্মাসিউটিক্যালস কোম্পানি আমাদেরকে এমন ভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে ওষুধগুলো। এই যে ওষুধগুলোর বিরুদ্ধে আমাদেরকে বলতে হবে যে তোমার কোয়ালিটির দিকে যাও, এই কোয়ালিটি যতক্ষণ না ইমপ্রুভ না হবে ততক্ষণ ডাক্তারের বদনাম কিন্তু হতে পারে। ডাক্তার ঠিকই ডায়াগনোসিস করছে, আমি যে ডায়াগনোসিস করছি ইন্ডিয়াতে ঠিক সেম ডায়াগনোসিস করছে, বাট ওষুধ লিখতে গিয়ে যখন আমি 3-4টা ওষুধ লিখে ফেলছি যেটা আমার কোনো কম্বিনেশন ওষুধ, প্রত্যেকটা ওষুধের গুণগত মান এদের চাইতে কম, যার কারণে হয়তো আমার একটা রোগী 15-20 দিনে ভালো হতে, তাদের ওই রোগী 7 দিনে ভালো হয়। তো এই জিনিসগুলো আমার মনে হয় এগুলিতে অ্যাড্রেস করতে হবে এবং এগুলি নিয়ে আমাদের সামাজিক আন্দোলনে যেতে হবে এবং ওই যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে আইনের আওতায় এবং তাদেরকে প্রশ্নের মুখোমুখি করতে হবে যে তোমাদের এই ওষুধের গুণগত, তুমি এই প্যারাসিটামলে ধরো তোমার একটা করলা 1 গ্রাম 665 মিলিগ্রাম, অল্প 500 মিলিগ্রাম খেলে তোমার ঠিক হয়ে যাচ্ছে, তোমার 1 গ্রামে কাজ হচ্ছে না। এই যে একটা কোয়ালিটেটিভ টেস্টিং যেটা বিএসকেআই অথবা অন্য যে প্রতিষ্ঠানগুলো করে, তাদের সাথে আমার মনে হয় এই জিনিসগুলো আমার মনে হয় ডাক্তারদের কাছ থেকে এই ব্যাপারগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানির সাথে আমার মনে হয় যৌথ একটা সেমিনার করে তাদেরকে এই পুরো প্রশ্নের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। বিশেষ করে এই যে শিফা যেটা বলছে রোশ ফার্মাসিউটিক্যালস এর একটা ওষুধ কিংবা আপনার বিকন ফার্মাসিউটিক্যালস এর ওষুধ, বিকনে কাজ হচ্ছে না, রোশ ফার্মাসিউটিক্যালস কাজ হচ্ছে। এই জিনিসগুলো আমার মনে হয় এটা একটা প্রশ্নের ব্যাপার। হয়তো এখন সেটা থেকে মনে হচ্ছে না রোগী ভালো হয়ে গেছে, রোগীর ভালো লাগছে, রোগী ভালো লাগছে, বাট দোষটা কাটা আসছে, দোষটা আসছে আমাদের ডাক্তার সমাজ, ডাক্তার ভালো। এই জিনিসগুলো আমার মনে হয় এই জিনিসগুলো, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের ডাক্তাররা যে পরিমাণ জানে
ইংল্যান্ডে আপনি দেখবেন যে একটা রোগীকে হাত দিতে অনেকবার অনুমতি নিতে হয়। বাংলাদেশে এই যে আপনারা যতগুলি রোগী এখানে আছে কতবার আপনি তাকে টেস্ট করতে পারছেন ফিজিক্যালি, একটা বিশাল ব্যাপার। বাংলাদেশের ডাক্তাররা যেভাবে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হতে পারছে, ইংল্যান্ডে কিংবা অন্য অ্যাডভান্স কান্ট্রিতে আপনি একটা রোগীকে টাচ করতে অনেক পারমিশন, অনেক সরকারি আপনার বিধিনিষেধ আছে। আমার মনে হয় আমি এখানে আর বক্তব্য বাড়াবো না, আপনাদের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এবং আমরা মনে করি যে এটা আসলে দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তম হসপিটাল হবে। আশা করছি আমরা সবাই মিলে এখানে আসলে আমাদের মধ্যে হয়তোবা মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু যখন একটি হসপিটাল একটা এরিয়াকে আলোকিত করবে, এরিয়ার সমস্ত মানুষগুলোকে দলমত নির্বিশেষে সেটাকে সাপোর্ট দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এই হসপিটালটা যদি নষ্ট হয়ে যায়, শুধুমাত্র আমি নষ্ট হলাম না, পুরো এরিয়ার মানুষগুলো কষ্ট পাচ্ছে, সাফারের হবে। এবং একটা জিনিস মনে রাখবেন যে আপনি সারা বছর যে ইনকাম, চিকিৎসা এমন একটি ক্ষেত্র, এমন একটা ফিল্ড, আপনি সারা বছর যেটা ইনকাম করেছেন, অথবা এমন একটা রোগ আপনার হয়েছে বিদেশে, এক সপ্তাহে গিয়ে সমস্ত টাকা আপনার চলে যায়। কাজে এই চিকিৎসা পদ্ধতি যদি আপনি বাংলাদেশে দিতে পারেন, আপনার ঘরের টাকা ঘরেই থাকবে এবং আপনার যে সঞ্চিত অর্থ সেটা আপনার এখানে থাকবে, আপনার নিজের কাছে থাকবে। কারণ এই যে ফ্যাসিলিটিস ওনারা যে অন্যান্য এর তুলনায় 30-40% কমে দিচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার। এটা নিয়ে আমাদের গর্ব করতে হবে। আমি গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের জাফরুল্লাহ সাহেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। ওনার ওয়াইফ এদিন আমাকে একটা ব্যাপারে কিছু আইসিইউ বেড দেওয়ার জন্য, ওনারা আসলে ওনারাও ঠিক কিভাবে মাত্র 10,000 টাকা নেয় একটা রোগী থেকে, সব মিলিয়ে একটা বেডের জন্য 10,000 টাকা নেয়। আমাকে একটু রিকোয়েস্ট করেছিল, আমি সেখানে গিয়েছি এবং ওনাদের আইসিইউ আমি ঘুরেছি। এদের মাত্র, আপনাদের তো কত বেড আছে? 30 বেড, এদের মাত্র 14টা বেড আছে। ঢাকার এই যে গণস্বাস্থ্য কেন্দ্র যেটা ধানমন্ডিতে 14টা বেড আছে। তাহলে দেখুন আপনাদের কিন্তু এদের চেয়ে দ্বিগুণ বেড আছে এবং সেখানে তারা নিচ্ছে 10,000। ঠিক কিভাবে আপনি যেভাবে টাকা নিতেন মানুষের কাছ থেকে, ঠিক কিভাবে ওই জাফরুল্লাহ সাহেব ফোন করতেন বড় বড় লিস্টের কাছে, এরা টাকা এনে দিত, ওই টাকা দিয়ে ওই ভর্তুকি দিতে হবে। আইসিইউতে 10,000 টাকা, বিভিন্ন অন্যান্য ক্ষেত্রে ডায়ালাইসিসে একদম কম টাকা দিয়ে তারা এগুলো করছে। কাজে এই যে একটা সেবা দেওয়ার মনোমানসিকতা, এটা একটা বিশাল ব্যাপার। আমার মনে হয় এখানে এই জন্য নির্বাচন পরিষদ অথবা এখানে যারা চালাচ্ছে ব্যবস্থাপনা পরিষদ, তারা পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়া উচিত বলে আমি মনে করি। এখানে জোর করে, জবরদস্তি করে, কাউকে গালি দিয়ে কিংবা কাউকে খাটো করে এগুলো করলে আসলে আমাদের নিজেদের মধ্যে ছড়া পড়বে আমি মনে করি। কাজে আমরা মনে করি যে সবাইকে মিলেমিশে আমাদের ঐক্যবদ্ধভাবে যে হসপিটালটি হয়েছে সেটা উৎকর্ষ সাধন করার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। আর পরিশেষে শুধু এটুকুই বলছি যে রাজনীতি এমন একটি মাধ্যম যেটা আসলে হয়েছে কি আজকে এই রাজনীতিবিদদের মনোমানসিকতার কারণে কিন্তু আজকে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কাজে ভালো রাজনীতিবিদের খুব দরকার, ভালো রাজনীতিরও খুব দরকার। আজকে হয়তোবা এই যে আপনাদের গত টেনিওরে যদি এটা যদি এরকম হতো যে আমি 3বার আওয়ামী লীগের একটা বড় নেতাকে দাওয়াত দিয়েছি, একবার আমি বিএনপির একটা নেতাকে দাওয়াত, এই মনোমানসিকতা অনেক সময় আপনার হয়তো হয়েছে, কিন্তু আপনার অনেক ক্ষেত্রে পাচ্ছিলেন না, হয়তো কোনো প্রেশার আছে। এই প্রেশার থেকে আমার মনে হয় বেরিয়ে এসে যদি আপনার যদি এটা করতে পারতেন, 3বার আপনি আওয়ামী লীগের 3 মন্ত্রীকে, একবার আমি খুচরো আপনি দাওয়াত দিতেন কিংবা আরেকবার ডাক্তার সাদাতকে দাওয়াত দিতেন, তাহলে দেখতেন যে এই জিনিসগুলো সাইফরে আমি প্রেস ক্লাবে কি কথা বলি, প্রেস ক্লাবে যখন এই গন্ডগোল হচ্ছে খুব বেশি, প্রেস ক্লাবে বলেছে আপনারা, আমি লাইভ মেম্বার প্রেস ক্লাবে গত 5-6 বছর আপনার একটা ক্রীড়া, একটা ছোট ইনডোর গেমস আমাকে দাওয়াত দিন, একটা প্রোগ্রাম দাওয়াত দিন, এগুলো তো লোকজন দেখে। এই জিনিসগুলো আমার মনে হয় এইগুলো থেকে আস্তে আস্তে আমাদের শিক্ষা দিতে হয়। এখনো যদি হয়তোবা আমরা আছি অথবা আমরা নেই, এরকম এটাও ধরা যায়, কারণ এটা ইউনুস সাহেবের গভর্নমেন্ট, এটা আমাদের গভর্নমেন্ট, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা হয়তো সামনে যে আল্লাহ তাআলা ভাগ্যে আমাদের রাখেন, ফেভার করেন, সেটা হয়তো আমরা এখন ক্ষমতায় যাই। তো কাজেই তাহলে আমাদের লোকজন এখানে আছে, সব আছে, কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হবে যারা অন্য দলেরও যারা অবদান রেখেছে তাদেরও মাঝে মধ্যে যদি আপনি ইনভাইট করেন, তাতে রাগ করার কিছু নেই। এতে করে মন মানসিকতা যদি বড় করতে পারেন, তাহলে দেখবেন যে এখানে যে হানাহানি, দ্বন্দ্ব, হিংসা
বিদ্বেষ এগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এবং আমি এটাই চাইবো যে আপনাদের মধ্যে থেকে এগুলো গিয়ে একটি সেন্টার অফ এক্সেলেন্স, এই যে মা শিশু হসপিটাল, এটা বাংলাদেশে নয় শুধু দক্ষিণ এশিয়ার একটি উদাহরণ হিসাবে থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দেখে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।